ডক্টর খলিলুর রহমান তাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার পরে নতুন করে আবার তাকে নিয়ে তার কথাবার্তা শুরু হয়েছে। মূলত ডক্টর খলিলুর রহমান নিয়ে নেতিবাচক কথাবার্তা চলতেছে। ওনাকে যখন রোহিঙ্গা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয় ইন্টারিম গভর্নমেন্টের আমলে ডক্টর নিউসের অধীনে, তখন থেকেই তার বিরুদ্ধে লাগে হচ্ছে আমরা সবাই। আমরা চাইলেই তো আসলে যে কাউকে যা ইচ্ছা বলতেই পারি। আমরা নিজেরা ম্যাট্রিক পাস, ইন্টার পাস অথবা পড়ালেখা করি নাই, বা আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা আমাদের প্রফেশনাল লাইফ একদম মিডিওকার, কিন্তু আমরা চাইলেও একটা যে কোনো মানুষকে নিয়ে যা ইচ্ছা তাই বলে ফেলতে পারি। কোনো প্রমাণ লাগে না, কোনো রেফারেন্স লাগে না, কোনো কিছুই লাগে না। আমি বলে দিতে পারি যে মানে যেটা চলতেছে গত 18 মাস থেকে, ডক্টর খলিল সিআইএর এজেন্ট, ডক্টর খলিল মোসাদের এজেন্ট, আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য ডক্টর খলিলকে নিয়োগ দিচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, বাংলাদেশের মতন একটা দেশে আমেরিকা তার প্রভাব বিস্তারের জন্য এই খলিল ইউনূসকে লাগে না, কাউকে লাগে না। আমেরিকা থেকে একটা ফোন আসলেই বাংলাদেশের যে কোনো সরকারের গদি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বাংলাদেশে এমন আহামরি কোনো শক্তিশালী রাষ্ট্র না যে আমেরিকা একটা কথা বলবে সেই কথা শুনতে বাধ্য না বাংলাদেশ। এটা বাস্তবতা। বাংলাদেশের মতন দরিদ্র একটা দেশ, এই ক্ষুদ্র একটা দেশ, যারা বিভিন্ন আন্তর্জাতিক দাতা গোষ্ঠী, বিভিন্ন বড় বড় উন্নত দেশের মুখাপেক্ষী হয়ে চলতে হয়, এমন একটা দেশে ওই খলিলকে বা ইউনুসকে লাগবে না। ওই আমেরিকায় বসে আমেরিকা যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে যদি মানতে বলে, বাংলাদেশ তা মানতে বাধ্য। এই খলিলকে লাগে না। এই খলিলের পিছনে রাগ হওয়ার কারণ কি? প্রথম থেকে আসি, রোহিঙ্গা বিষয়ে যখনই তাকে নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক তার পরের দিনই ভারতের 3 থেকে 4টা মিডিয়াতে খলিলের ব্যক্তিগত চরিত্র নিয়ে হাজির হয়েছে। তার এক্সট্রা ম্যারিটাল লাইফ, তার পার্সোনাল লাইফ, এগুলো নিয়ে যাচ্ছে তাই পোস্টমর্টম করা হয়েছে। এবং ওইটা থেকেই শুরু ফেসবুক এবং ইউটিউবে খলিলের চরিত্র হনন। কারণ কি? কারণ রোহিঙ্গা বিষয়ে সে কাজ করতে আসছে। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের যে কোনো ব্যক্তি রোহিঙ্গা বিষয়ে যদি কোনো ধরনের তৎপরতা চালায়, সেটা ভারত কখনোই সহজভাবে নেবে না। ভারতের মিডিয়া, ভারতের প্রশাসন, ভারতের কূটনীতি সব ঝাঁপায় পড়বে ওই লোকটার উপর। কারণ কেন? এই রোহিঙ্গা হচ্ছে ভারতের একটা বিশাল স্ট্র্যাটেজিক অন্তরায়। ভারতের চিকেন নেকের থেকেও গুরুত্বপূর্ণ এখন হচ্ছে এই সিতুয়া, মায়ানমারে যে সিতুয়া আন্তর্জাতিক পোর্ট বানাইছে ভারত, এবং সেখান দিয়ে যে 7 সিস্টারে যাওয়ার রাস্তা, এই রাস্তার মাঝখানে হচ্ছে রোহিঙ্গাদের বসবাস। অতএব বাংলাদেশে যেসব রোহিঙ্গা আসছে, তারা যদি আবার ওইখানে ফেরত যায়, সেটা ভারতের স্ট্র্যাটেজিকভাবে বিশাল একটা বাধা। অতএব রোহিঙ্গা নিয়ে বাংলাদেশে যেই কাজ করতে আসবে সেই বিপদে পড়বে। আর বাংলাদেশে যেসব নাগরিক ভারতীয় ডিএনএ ক্যারি করে, ভারতীয় ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বহন করে, এই হরমোন ব্যবহার করে, তারা ভারতের সুরেই কথা বলবে। এবং ভারত যখন তাদেরকে এক ধরনের দিবে, ইন্ডিকেশন দিবে যে এই লোকের বিরুদ্ধে প্রচারণা চালাও, বাস বাংলাদেশে এই সব ডিএনএ ক্যারি করা পাবলিকগুলা তার বিরুদ্ধে লেগে যাবে। ডক্টর খলিলকে নিয়ে আমি আপনি যা ইচ্ছা তাই বলতে পারি, আমি ম্যাট্রিক পাস, আপনি ইন্টার পাস, ও হচ্ছে এমএ পাস, টেনে হচ্ছে। কিন্তু ডক্টর খলিলের দিকে যখন আমরা আঙ্গুল তুলতেছি, আমরা কি ডক্টর খলিলের কেরিয়ারটা জানি? তার এন্টায়ার লাইফে তিনি কি করছে সেটা জানি? তার মেধা সম্পর্কে জানি? আমি একটা ছোট্ট কিছু আপনাদেরকে তথ্য দিই। ডক্টর খলিলুর রহমান ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ডক্টর খলিলুর রহমান বিসিএসে সারা বাংলাদেশে ফার্স্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিলেন এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ পাইলেন বাংলাদেশ পক্ষ থেকে। সেখানে তিনি চাকরি করাকালীন 1991 সালে সরাসরি জাতিসংঘে আবার যোগদান করলেন। জাতিসংঘে যোগদান করে তিনি জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলন আঙ্কাডের বিশেষ উপদেষ্টা হিসাবে নিয়োগ পাইছিলেন জাতিসংঘ থেকে। এবং এরপরে তিনি জেনেভা এবং নিউ ইয়র্কের জাতিসংঘের বিভিন্ন বড় বড় পদে কাজ করছেন। 25 বছরের ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার তার। এই ডক্টর খলিলুর রহমান হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা। এই ডক্টর খলিলুর রহমান
এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির যে কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা জাতিসংঘ থেকে নির্ধারণ করা হয়েছে 2001 সালে ব্রসেলে, সেটার নেতৃত্বদানকারী মানে এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি গ্রাজুয়েশনের যে কর্মসূচি, সেটার প্রধান নেতৃত্ব দিয়েছে জাতিসংঘের পক্ষ থেকে এই ডক্টর খলিলুর রহমান। এই ব্যক্তিকে নিয়ে আমি আপনার যে প্রশ্ন তুলি, আমাদের কাছে কি সুনির্দিষ্ট কোনো রেফারেন্স আছে যে উনি সিআইএর এজেন্ট? কোনো প্রমাণ আছে? আমরা বলে যাচ্ছি কারণ আমাদের মুখের কোনো লাইসেন্স নাই, আমাদের মুখের কথার কোনো ট্যাক্স দিতে হয় না, আমরা ফেসবুকে যা ইচ্ছা লিখতে পারি, কোনো জবাবদিহিতা নেই আমাদের। এই রোহিঙ্গা বিষয়ে কাজ করতে যেয়ে বেচারা খলিলুর রহমান হয়ে গেছে টার্গেট। ভারত এবং ভারতের যেসব দালাল বাংলাদেশে আছে, যারা ডিএনএ ক্যারি করে, তারা এই কাজটা শুরু করে দিচ্ছে। দেখেন, বিএনপি তাকে পররাষ্ট্র বিষয়ে নিয়োগ দেওয়ার পিছনে অন্যতম বড় কারণ কি জানেন? সেটা হচ্ছে 2026-এর 24শে নভেম্বর বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে। এলডিসি গ্রাজুয়েশন হওয়ার সাথে সাথে বাংলাদেশকে কতগুলা বিশাল অর্থনৈতিক চাপে পড়তে হবে। কী ধরনের চাপ জানেন? এখন যে উন্নত বিশ্বে বাংলাদেশের যে কোনো পণ্য রপ্তানিতে আমরা জিরো ট্যারিফ সুবিধা পাই, এই জিরো ট্যারিফটা থাকবে না। তখন আমাদেরকে ওই দেশগুলোতে তাদের নিয়মে শুল্ক দিয়ে আমাদের পণ্য রপ্তানি করতে হবে। তাতে আমরা বিশ্বের অনেক বড় বড় যারা শিল্প উন্নত দেশ, তাদের সাথে একটা প্রতিযোগিতায় নামতে হবে। আর একটা বড় কথা কি জানেন? এই এলডিসিতে গ্রাজুয়েশনের সাথে সাথে বাংলাদেশের আর কি কি সমস্যায় পড়তে হবে? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হবে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কী সমস্যা? সেটা হচ্ছে এখন আমরা যে বিভিন্ন অ্যান্টিবায়োটিকগুলো খাই, বড় বড় কোম্পানির ফর্মুলা ইউজ করে বাংলাদেশের ওষুধ প্রতিষ্ঠানগুলো, প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, এগুলো এখন প্যাটেন্ট ফ্রি হিসাবে পায়। যেহেতু আমরা অনুন্নয়নশীল দেশ, সেই জন্য এলডিসি লিস্টেডভুক্ত দেশ, তাই আমাদেরকে এই প্যাটেন্টগুলো ফ্রিতে দেওয়া হয়। আগামীতে যখন এলডিসি গ্রাজুয়েশন করে ফেলবে বাংলাদেশ 2026 নভেম্বরে, তখন কিন্তু এই প্যাটেন্টগুলোর জন্য এই ওষুধ যে প্রতিষ্ঠানগুলো আছে তৈরি করে বাংলাদেশে, তাদেরকে কিন্তু প্যাটেন্টের টাকা দিতে হবে। এখন যে অ্যান্টিবায়োটিকটা আপনারা 10 টাকায় কেনেন, তখন আমাদেরকে এই ওষুধটাই কিনতে হবে 50 টাকা থেকে 60 টাকায়, কারণ প্যাটেন্ট খরচ দিতে হবে। আরেকটা বড় একটা উদাহরণ দিই, বর্তমানে বাংলাদেশ সরকার যে ফ্রিতে আমাদের বাচ্চাদেরকে প্রথম 15 মাসে 6টা ভ্যাকসিন দেয়, এই ভ্যাকসিনগুলোতে দিতে বাংলাদেশ সরকারের বর্তমান খরচ পড়ে হচ্ছে মাত্র 3,000 টাকা গড়ে আনুমানিক। কিন্তু এলডিসি থেকে উত্তরণের সাথে সাথে এই ভ্যাকসিনে বাংলাদেশ সরকারকে খরচ করতে হবে প্রতি শিশুর জন্য 60 থেকে 70,000 টাকা। এখন বাংলাদেশ সরকার যেই ভ্যাকসিন 6টা ভ্যাকসিন আমাদেরকে ফ্রি দেয় আমাদের বাচ্চাদেরকে, এইগুলো ওর মূল খরচটাই দিয়ে দেয় হচ্ছে গ্যাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স যেটা আছে জাতিসংঘের, তারা মূল অংশ টাকাটা তারা অনুদান দেয়। আর বাংলাদেশ নামমাত্রে কিছু টাকা দেয়। নামমাত্রে বলতে কি, 60,000 টাকার ভ্যাকসিন বাংলাদেশ কেনে হচ্ছে মাত্র 3,000 টাকায়। এবং এই ভ্যাকসিনগুলোর টেম্পারেচার কন্ট্রোল, যে কুল চেইন নিয়ন্ত্রণ করতে হয়, সেটাতেও প্রতিটা এই 6টা ভ্যাকসিনে গড় খরচ পড়ে আনুমানিক 10,000 টাকার মতন। এই যে কুল চেইন, এইটাও কিন্তু ইউনিসেফ এবং হু বাংলাদেশকে সম্পূর্ণ ফ্রিতে সহায়তা করে, টেকনিক্যাল সহায়তা করে, সেটাও আর করবে না। তখন আপনি বুঝতেছেন যে এলডিসি থেকে গ্রাজুয়েশনের পরে বাংলাদেশের এই যে শিশুগুলো, এদের পিছনে সরকারের খরচ হবে 60 থেকে 70,000 টাকা। আর সরকার যদি সেটা দিতে না পারে, তখন আমাদেরকে নিজেদের পকেট থেকে শিশুদেরকে এই 6টা টিকা দিতে হবে। আপনি পারবেন, আপনি ধনী মানুষ, কিন্তু আমার মতন নিম্ন মধ্যবিত্ত মানুষরা আমাদের শিশুদেরকে 60 থেকে 70,000 টাকা ভ্যাকসিনকে আমরা দিতে পারবো? তখন আমাদের বাচ্চারা হবে পোলিও আক্রান্ত, তখন আমাদের বাচ্চাদের যক্ষ্মার ঝুঁকি বাড়বে, যখন আমাদের হাম রুবেলার মতন সংক্রামক রোগ হবে। এই এলডিসি থেকে বের হওয়ার পরে আমাদেরকে যে পরিমাণে একটা অর্থনৈতিক ঝুঁকি এবং চিকিৎসার সাথে ঝুঁকিতে পড়তে হবে, সেই ঝুঁকিতে সামাল দেওয়ার মতন বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা আছে? নাই।
আর সেখানেই ডক্টর খলিলুর রহমানের অবদান। কারণ এই এলডিসির যে কর্মসূচি, এই কর্মসূচি যে তৈরি করছে জাতিসংঘ, সেটার প্রধান দায়িত্বেই ছিলেন ডক্টর খলিলুর রহমান জাতিসংঘে। অতএব তার মতন একটা অভিজ্ঞ লোককে যদি এখন পররাষ্ট্রতে নিয়োগ দেওয়া হয়, তাহলে তিনি মূলত কাজ করবে সেটা হচ্ছে বাংলাদেশকে এলডিসি গ্রাজুয়েশন 2026-এর জায়গায় সেটাকে আরও কমপক্ষে 3 বছর দীর্ঘায়িত করা। এই 3 বছরে আমাদের অর্থনৈতিকভাবে এবং ভ্যাকসিনেশন, চিকিৎসা ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের আমরা একটা স্পেস পাবো। এছাড়াও এখন সবাই জানেন পুরো বহির্বিশ্ব উত্তপ্ত। ইরান আমেরিকার সংঘাত যে কোনো দিন লেগে যেতে পারে। যুদ্ধ লাগলে পুরো বিশ্বের তেল বাজার অস্থির হবে এবং পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হবে। বিশেষ করে আমেরিকা এবং চায়না দুইটা আলাদা মেরুতে বিভক্ত হবে। সেই সময় আমাদের মতন দরিদ্র দেশগুলোকে আমেরিকাকেও ম্যানেজ করতে হবে, চায়নাকেও ম্যানেজ করতে হবে। আর এই মুহূর্তে এই কূটনীতিতে দীর্ঘ 25 বছর যে হাই প্রোফাইল ডক্টর খলিলুর রহমান, সে যেই কাজটা করতে পারবে বা যে সহযোগিতা করার মতন তার ক্যাপাসিটি আছে, সমমানের আর কে আছে বিএনপিতে? এখন ওই লেভেলে কাজ করছে বিএনপিতে কে আছে দেখান। আমির খসরু তিনি হইতে পারেন পররাষ্ট্র বিষয়ে বিএনপির হয়ে দলের হয়ে কাজ করছেন, কিন্তু আন্তর্জাতিক লেভেলে আমির খসরুর কোনো অবস্থান আছে? সেই জন্যই কিন্তু মূলত ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ। ডক্টর খলিলুর নিয়ে আমি আপনি যা ইচ্ছা বলতে পারি, কিন্তু ডক্টর খলিলুর রহমানকে আমরা যদি ব্যবহার করতে পারি বা বিএনপি যদি ব্যবহার করতে পারে, সেটা বাংলাদেশের জন্য কতটা সুফল বয়ে আনবে এটা বুঝেন। এখন ডক্টর খলিলকে যদি রোহিঙ্গা বিষয়ে মুভমেন্ট করিডোরের কথা বলে, করিডোর তো তুরস্ক করিডোর দিয়ে সিরিয়াতে কাজ করছে, তাতে কি তুরস্কের সার্বভৌমত্ব চলে গেছে? এরকম পাশের দেশে ইনসার্জেন্সি বা গৃহযুদ্ধ চললে আরেকটা দেশে করিডোর দিয়ে ওই দেশের সাধারণ মানুষকে সহযোগিতা করা, এটা একটা কমন প্র্যাকটিস। এতে কখনো সার্বভৌমত্ব চলে যায় না। আচ্ছা যাই হোক, করিডোর তো আর দেয় নাই। তারপরেও ডক্টর খলিলকে আঘাত করার মূল কারণটা হচ্ছে ডক্টর খলিল দায়িত্বে আসার পর থেকেই বাংলাদেশ যে একটা আলাদা দেশ, বিশ্ব পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের যে একটা ভোকাল আছে, তিনি কিন্তু 18 মাসে একটু প্রমাণ করে দিয়েছেন। তার আগে আমরা কি দেখছি, বাংলাদেশ বিশ্বের পররাষ্ট্র বিষয়ে কোনো কথা বলতে গেলেই ভায়া হয়ে যাইতে হইতো ভারত। ভারত, চীন, বাংলাদেশ এবং চীন কি চুক্তি করবে সেটা ভারতের অনুমতি লাগবে। বাংলাদেশ এবং আমেরিকা কি ধরনের কথা বলবে সেটাই ভারতের মাধ্যমে যাইতে হবে। এই যে ভারত থেকে বের করে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই পরিচিতিতেও কিন্তু ডক্টর খলিলুর রহমানের অবদান কম না। হ্যাঁ, আমি বলতে পারি আগামীকালকেও খলিল একটা অন্যায় করতে পারে, কিন্তু আজকে পর্যন্ত প্রমাণিত সত্য তো কেউ একটা রেফারেন্স দিতে পারবেন না, তথ্য দিতে পারবেন না যে বাংলাদেশের বিরুদ্ধে সে যে কী কাজ করছে। বাণিজ্য চুক্তির কথা বলবেন আমেরিকার সাথে বাংলাদেশের, আমেরিকার সাথে বাংলাদেশের কোনো বাণিজ্য চুক্তি হয় নাই। যেটা হয়েছে ওটা রেসিপ্রোকাল ট্রেড ডিল, এবং আমেরিকা শুধু বাংলাদেশের সাথে রেসিপ্রোকাল ট্রেড ডিল করে নাই। আমেরিকা ভারতের সাথে করছে, পাকিস্তানের সাথে করছে, জাপানের সাথে করছে, কোরিয়ার সাথে করছে, আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার যে ন্যাটোভুক্ত দেশ তাদের সাথেও করছে। এবং তাতে কেউ সুবিধা একটু বেশি পাইছে, একটু কম পাইছে। আর বাংলাদেশ কী পরিমাণে সুবিধা পাইছে এবং বিনিময়ে বাংলাদেশকে কী কী ছাড় দিচ্ছে, এই নিয়েও আমার একটা ভিডিও আছে। অতএব আমরা চাইলে অনেক কথা বলতে পারি, কিন্তু কারো কথা শোনার সাথে সাথে এখন আধুনিক যুগ, গুগল আছে, চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন, মাত্র 10টা মিনিট সময় দিবেন, তাতেই বার করতে পারবেন গুজব কোনটা সত্য কোনটা। আর ডক্টর খলিলুর রহমানের মতন ব্যক্তিগুলো যখন বাংলাদেশে কাজ করে, তখন ভারতের সমস্যা হয়। তখনই ভারতের ডিএনএ ক্যারি করা বাংলাদেশে কিছু নাগরিক আছে, তারাও ঝাঁপায় পড়ে এই লোকগুলোর উপর। আমি ডক্টর খলিলুর রহমানকে ক্লিন চেক দিচ্ছি না, আমি বলতেছি যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তির ক্যারেক্টার অ্যাসেসিন করতে পারি না। তার উপরে সেই ব্যক্তির যদি পুরো কেরিয়ার লাইফ দেখা যায়, যেখানে তার অ্যাচিভমেন্ট এত কিছু, তাকে যদি আমরা ব্যবহার না করে তাকে আমরা ডাউন করি, তাহলে আখেরে বাংলাদেশেরই লস।